নিদ্রাহীন একটা রাতের শেষে ক্লান্ত সকালে নিজেকে খুঁজতে বেশ বেগ পেতে হচ্ছে তুর্যকে। গোটা রাত তাকে পাহাড় সমান বোঝা অনুভব করিতে কেমন নিশ্চিন্তে ঘুমের রাজ্যে ডুব দিয়েছে, অথচ সে ছিল নির্ঘুম। শ্বশুর বাড়ি থেকে ফেরার সময় নিয়ে আসা লাগেজ দুটো নিয়ে এক কাপড়েই বাড়ি ছেড়েছিল নন্দিতা। অভিমানে বদ্ধ মন সাথে নিয়ে আসতে চায়নি তুর্যের একটাও স্মৃতি। এই বাড়িতে যা কিছু আছে সব তো তারই আমানত। নিজস্ব বলতে এই মায়ের ঘর থেকে নিয়ে আসা বোঝাই করা দুটো লাগেজ, যার মধ্যে থাকা কোনো জিনিসই খুলে দেখা হয়নি এখনও। ভীষণ যত্নে পাশের রুমে রেখেছিল এগুলো, সময় সুযোগ বুঝে খুলে দেখবে বলে। অথচ সুযোগ হওয়ার আগেই সময় ফুরালো। এই জীবনে তার হাহাকারের শেষ নেই, না পাওয়ার খাতায় পৃষ্ঠা ফুরায় না। কলমের কালিও কি আমৃত্যু সঙ্গ দেবে? আর পাওনার খাতায় ধুলো জমে গেছে সেই কালি, লেখা হয় না সেই বহুদিন কিছু। হোটেলে ঢুকেই ফ্রেশ হয়ে লাগেজ খুলে মায়ের একটা শাড়ি পরছিল নন্দিতা। শাড়িগুলোতে আজও কেমন মামা গন্ধ আছে। কয়েকটা শাড়ি একসাথে করে নাক ডোবালো সে তাতে, আর তখনই সবটুকু বাঁধ ভেঙে ঝরঝর করে কেঁদে ফেলল সে। দুনিয়াটা এত কঠিন, মা থাকতে কখনো টের পায়নি সে, টের পেতে দেননি কখনো তিনি তাকে। অথচ গোটা দুনিয়ার আজ সবচেয়ে অসহায়, সবচেয়ে দুঃখী বোধহয় সে, যার শরীরে একটু একটু করে বাসা বাঁধছে এডস নামক মারাত্মক ভয়ঙ্কর রোগ। কোনো নিরাময় নেই যার। হারিয়েছে মমতাময়ী মা, মাথার উপর দাম্ভিকতার ছায়া দেওয়ার বাবা, ভালোবাসার প্রাণপ্রিয় স্বামী। এই যে একমাত্র জীবন, এইটুকু হারানোর পথে। আর কিছু কি আছে তার হারানোর? অনেকক্ষণ ভাবার পর নন্দিতার মনে হলো হারানোর মতো তার আর কিছুই অবশিষ্ট নেই। জীবনটাতে জুয়া খেলার মতো সবটুকু বাজি রেখেছিল সে, আর শেষ বেলায় সব কিছু হেরেই গিয়ে এখন সর্বশান্ত। শাড়ির ভাঁজে রাখা ডায়েরিটা আচমকা টুপ করে নন্দিতার কোলে পড়ল। মনে পড়ে গেল তার সেদিনের কথা। মায়ের ডায়েরিটা পড়তে চেয়েও পড়া হয়নি তার, রেখে দিয়েছিল যত্ন করে। কোনো এক ক্লান্ত দুপুরে মায়ের শাড়ি গায়ে জড়িয়ে এই ডায়েরির পাতা উল্টাবে বলে মনস্থির করেছিল সে। সেই সময়টা আজ হলে মন্দ হয় না তবে। গায়ে জড়ানো মায়ের শাড়ি, ক্লান্ত তার হৃদয়। দুপুরের পরিবর্তে এখন শুধু গভীর রাত। রাতটুকু যে তার নির্ঘুম কাটবে এটুকু বেশ টের পাচ্ছে সে। ঘন বিষণ্ণ রাতের মতো তার জীবনটাও হয়তো ফুরিয়ে আসছে। কি জানি আর কখনো সময় পাবে কি না। তাই সময় অপচয় না করে ডায়েরির হাতে নিয়ে বসে পড়ল মেঝেতে। বিছানায় হেলান দিয়ে ভীষণ যত্নে একবার হাত বুলালো ডায়েরির উপরিভাগে। অতঃপর কাপা হাতে উল্টালো মলাট। প্রথম কয়েকটা পাতা জুড়ে বাবাকে নিয়ে মায়ের অভিযোগ ভরা কথাগুলো দেখে বেশ অবাক হলো নন্দিতা। মাকে সে কখনো বাবার সাথে মনোমালিন্য করতে দেখেনি, অথচ তার কত অভিযোগ ছিল বাবাকে নিয়ে। মায়ের শক্ত আবরণের ভেতরে কমল প্রেমিকা সত্য একটু একটু করে উন্মুক্ত হচ্ছে তার চোখের সামনে। নন্দিতা ঠোঁট এলিয়ে হাসছে সেসব অভিমানী অভিযোগ দেখে। হঠাৎ করে একটা পাতায় এসে থমকে গেল নন্দিতা। দিনটা ছিল তার 18তম জন্মদিনের দিন। আজও মনে আছে তার। ওই দিন মায়ের কাছে কেঁদে কেটে বাবাকে চেয়েছিল সে। তার প্রথম স্কুল জীবন থেকে শুরু করে জন্মদিন, কোনো বিশেষ দিনই বাবাকে কাছে পায়নি নন্দিতা। অথচ সেদিন এক অদম্য জেদ চেপে বসেছিল তার মাথায়। বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সবটা বাবার দায়িত্বে হলেও দূর থেকে নয়, সেদিন বাবাকে পাশে চেয়েছিল নন্দিতা। বাবা না আসা পর্যন্ত কেক কাটবে না বলে ঘরের দরজা বন্ধ করে শুয়েছিল। এরপর বাবা এসেছিলেন। তার হাসিমাখা মুখে স্পষ্ট খুশির ঝিলিক থাকলেও বাবার মুখে কেন যেন বিষণ্ণতার ছাপ পেয়েছিল। অথচ তিনি ভীষণ সুন্দরভাবে সেটাকে আড়াল করে হেসেছিলেন নন্দিতার সাথে। 16ই অক্টোবর মেয়ে তোমার কাছে উপহার চেয়েছিল। বাবার উপহার, বাবার আদর, সান্নিধ্য দিতে না পারে এমন পেশায় কে বলেছিল তোমাকে জড়াতে? আমরা কি সাধারণে সুখী ছিলাম না? অসাধারণ হতে গিয়ে আজ তুমি তোমার মেয়েকে উপহার দিলে ঠিকই, তবে তার চাওয়া
বাবার সাথে দিলে তার অনিশ্চিত ভবিষ্যৎ উপহার। কেন তুমি এমন হয়ে গেলে নিহান? একবারও কি আমাদের মেয়ের কথা ভাবলে না? আমি জানি তুমি একজন দায়িত্ববান পুলিশ অফিসার, কিন্তু সে দায়িত্ব তোমার পরিবারকে নিশ্চিত অন্ধকার ভবিষ্যতে ঠেলে দেয়। এমন দায়িত্ব আমি চাই না। ও আমার একার মেয়ে কেন হলো না? তাহলে তো ওকে বুকে আগলে নিয়ে অনেক দূরে চলে যেতে পারতাম। 19শে অক্টোবর আবারও তুমি ভয়ঙ্কর লোকটার সাথে জড়ালে। তারা মানুষ নয়, তারা হায়না। তুমি সহ তোমার পরিবারকে সবাইকে শেষ করে দিবে। তাদের সাথে প্রতারণার শাস্তি কি হতে পারে জানো? তোমার এই ন্যায়পরায়ণতা তোমার সবচেয়ে বড় দুর্বলতা। 25শে অক্টোবর এই সংসার আমি করব না নিহান। তোমাকে ভালোবেসে বিয়ে করে বড্ড সয়েছি। কথা নেই, বার্তা নেই, ছোট কয়েক লাইনে একটা চিরকুট মাথার কাছে রেখে দিয়ে তুমি পালালে। হ্যাঁ, পালালে। তুমি একটা পলাতক। বউ বাচ্চা রেখে শুধুমাত্র নিজের ডিউটি পূরণ করতে তুমি পালিয়েছিলে। তোমার কাছে তোমার মিশন বড়। আর আমরা কি লিখেছিলে চিরকুটে? শিকদারের বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে এরপর ফিরবে, আর না হলে ফিরবে না। এত নিষ্ঠুর কেন তুমি? এতে যে তোমার প্রাণ যেতে পারে জানো না? এই একরত্তি বাচ্চাটাকে আমি একাই সামলিয়েছি ছোট থেকে, সামনেও একাই সামলাবো। আমি করব না তোমার সাথে আর সংসার। তুমি ফিরে এলেই একটা বিচার হবে। তার আগে এই ডায়েরি ছুঁয়েও দেখবে না আমি। একটু পরে বুকের মাঝে ধক করে উঠল নন্দিতার। শিকদার? এই শিকদারের সাথেই যোগসূত্র তবে তুর্যের একার নয়? এই সূত্র তার সাথেও জড়িয়ে? তবে কি শিকদারের আসল টার্গেট তুর্যই নয়? তুর্যই কি জানে এই ব্যাপারে? অজস্র প্রশ্নরা ডানা ঝাপটে বেড়াচ্ছে তার আশেপাশে, অথচ একটারও জবাব জানা নেই তার। লম্বা একটা শ্বাস টেনে নন্দিতা পৃষ্ঠা বদলালো। এর পরের অনেকগুলো পৃষ্ঠা ফাঁকা। পাতা উল্টাতে উল্টাতে বেশ কয়েকটা পৃষ্ঠার পর আবারও চোখে পড়ল একটা লেখা। সময়টা প্রায় 1 বছর পরে। 5 সেপ্টেম্বর। একটা বছর পর তোমার দেখা পেলাম আজ। বিশ্বাস করো নিহান, তোমাকে দেখার আগে কত শত অভিযোগ জমা ছিল আমার। মনে মনে ভেবেই রেখেছিলাম আর কখনো কথা বলবো না তোমার সাথে। কিন্তু যে মুহূর্তে তুমি আমার সামনে এসে দাঁড়ালে, শক্ত করে জড়িয়ে ধরলে, পাহাড়ে ধ্বংস নামার মতো আমার অভিমান ধ্বংসে গেল। ডুকরে কেঁদে মুখ লুকালাম তোমার ওই বুকে। আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থলকে আবার নতুন করে খুঁজে পাবো আশা ছেড়ে দিয়েছিলাম। গোটা একটা বছর সময় লেগে গেল তোমার ফিরতে। আমি তো ধরেই নিয়েছিলাম তুমি বোধহয় আর নেই, নইলে কিভাবে একটু যোগাযোগ না করে থাকতে। আমাদের এতদিনের সংসার শেষ হয়েছে নিহান। সকল তথ্য প্রমাণ সহ তুমি সুস্থভাবে ফিরে এসেছো। ইস, তোমার শরীর কত কালশিটে দাগ। এত কি নির্মমভাবে অত্যাচার করেছে তারা তোমার ওপর। তুমি পালিয়ে তো এসেছো, কিন্তু ওরা যদি আবার খোঁজ পাই তোমার, আর হারাতে পারবো না তোমাকে। এই জন্য এই শহর ছেড়ে চলে যাব আমরা। আমি আমার জীবনের শেষ সময় পর্যন্ত স্বামী সন্তান নিয়ে সুখে থাকতে চাই, আর পারবো না এই হারানো ব্যথা সইতে। এর পরের কয়েক পাতা পড়ে নন্দিতা যা বুঝলো, এখান থেকেই তাদের পলাতক জীবনের সূচনা। বাবা কিছুদিন পর পরই কেন বদলি করতেন, কেন তারা স্থায়ীভাবে এক জায়গায় থাকতে পারত না, এখন সবটা তার কাছে স্পষ্ট। ডিপার্টমেন্টের নির্দেশামতো পুলিশের পেশা ছেড়ে একটা সিক্রেট এজেন্সির চাকরিতে জয়েন করেছিলেন। এরপর তিনি বদলে ফেলেছিলেন নিজের নাম ধাম পরিচয় সবটুকু। অথচ শিকদাররা ধরা পড়েনি। রাতারাতি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল তাদের পুলিশ স্টেশনে। কয়েকজন পুলিশ সদস্যকে খুঁজে পাওয়া যায়নি, আর রাতারাতি লোপাট হয়ে গিয়েছিল সব প্রমাণ। এরপর থেকেই হতাশ হয়ে পড়েন নিহান। চাকরি ছেড়ে দিয়ে কয়েকদিন চুপচাপ জীবন কাটাতেন। ততদিনে নন্দিতার এইচএসসি পরীক্ষা শেষ হয়ে রেজাল্ট এসেছে। বেশ ভালো নম্বর পেয়েছে সে। বাবাকে খুশি হতে না দেখে নন্দিতা চিন্তায় পড়ে যায়। একদিন ক্লান্ত বিকালে গুটি গুটি পায়ে বাবার ঘরে যায়। নিহান তখন জানালার ধারে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন। মেয়েকে ঘরে আসতে দেখে কাছে ডাকেন তিনি।
নন্দিতা বাবার কাছে এসে নরম কণ্ঠে বলে, আমার রেজাল্টে তুমি খুশি হওনি বাবা? ভালো নাম্বার পেয়েছো তুমি, খুশি হব না কেন? এরপর কি করবে ভেবেছো? তুমি কি চাও? ছোট থেকে তোমার সব কিছু নিয়ে সিদ্ধান্ত নিয়েছে তোমার মা, এবারও অধিকার শুধু তার। আমি সবসময় দায়িত্ব থেকে পালিয়ে বেড়েছি, এখন হঠাৎ করে নিজের অধিকার দেখাতে পারি না। আমি জানতে চাই বাবা। সেদিন নন্দিতা জেনেছিল বাবা তাকে ল নিয়ে পড়াশোনা করাতে চান, একজন ন্যায়পরায়ণ উকিল হিসেবে প্রতিষ্ঠা করতে চান তাকে। নন্দিতাও দ্বিমত করেনি। সকালে তেজি আলো জানালার কাচ ভেদ করে মেঝেতে এসে পড়েছে। আলোর তেজ জানান দিচ্ছে বেশ বেলা হয়েছে। পুরো ডায়েরিটা পড়ে নন্দিতার বুক ভারী হয়ে এলো। তার এতদিনের সুস্থ জীবনের পিছনে বাবা মায়ের অবদান কতটুকু আজ সে টের পেল। বাবাকে সবসময় কাছে পায়নি বলে তার মনে যে অভিযোগ জমা ছিল আর ছাইয়ের মতো সব উড়ে গেল। বিছানার মাথা এলিয়ে ডায়েরির শেষ পাতাটা উল্টানো নন্দিতা। আমার মেয়ে, এই লেখাটুকু শুধু তোমার জন্য। ডায়েরিটা যদি কখনো হাতে পাস, আমাদের জীবনের সবটুকু জানতে পারবি। এটাও জানবি ছোট থেকে কেন নরমে আদরে মানুষ না করে শক্ত হাতে শিখিয়েছি তোকে। কান্না গিলে ফেলে হাসতে শিখিয়েছি। আমি আমার জীবনে অনেক কেঁদেছি। আমার মেয়েটা কান্না যে আর সহ্য হবে না। পুরুষ মানুষ মানেই একরোখা জেদি। সেই জেদের সামনে তার শখের নারীও ধোপে টেকে না। তাই আমি ভীষণভাবে ঘৃণা করি এই পুরুষ জাতিকে। তোর বাবা এই জেদ আমাদের জীবনে কালবৈশাখী ঝড় নামিয়েছে। ক্ষমতার সাথে সত্যের লড়াই হয় না, ক্ষমতা জিতে যায় সব সময়। এই কথাটা তোর বাবা কখনো বুঝতে চায়নি, তবে একটা সময়ের পর থেকে আমিও বোঝানো ছেড়ে দিয়েছি। মানুষটাকে তার মতো থাকতে দিয়েছি। আমাদের সংসার ভালোবাসা কমতি নেই, যতটুকু কমতি, যতটুকু নিরাপত্তা আর একে অন্যের বোঝান। উনি কখনো বুঝতেই চায়নি আমার কথা। আমাদের যদি কিছু হয়ে যায়, উত্তরাধিকার সূত্রে এই ডায়েরি হয়তো তোর হাতে আসবে, আর না হয় পুলিশের, না হলে হয়তো আগুনে ঝলসে যাবে। শিকদারের প্রমাণ লোপাটে এক অন্যান্য পদ্ধতি। তবে যদি তুই হাতে পেয়ে যাস, এই আশায় কয়েকটা লাইন লিখে গেলাম তোর জন্য। তোর বাবা আমাকে লুকিয়ে আবারও চেষ্টা করে গিয়েছিল শিকদারের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার। শিকদাররা এখন কুত্তার মতো খুঁজছে তাকে। আমাদের বাড়িওয়ালা দুই বৃদ্ধা বেশ ভালো মানুষ। আমরা কেন যেন মনে হয় আমরা না থাকলে তারা তোকে দেখে শুনে রাখবেন। আমাদের হায়াতের কোনো ঠিক নেই, তাই আরও কিছু লেখা যায়। শোন, আমি একটা বড় মতো আংটি পরিয়ে দেখেছিস। এই আংটিটা তোর বাবা আমাকে উপহার দিয়েছিলেন। আংটিটার বিশেষত্ব হলো এর মধ্যে ছোটোখাটো কিছু লুকিয়ে রাখা যায়, মানুষ টেরই পাবে না। যদি কখনো আমার লাশ খুঁজে পাস, সবার আগে আংটিটা খুলে নিস। এটা তোর বাবার সারা জীবনের সম্বল। এটার জন্যই মানুষটার মৃত্যুর মুখে পা বাড়িয়ে দিয়েছেন। মা বাবা তোকে সব কিছুই থেকে আড়ালে রেখেছিল বলে রাগ করিস না। আমাদের দুজনের একটাই উদ্দেশ্য ছিল তোর ভবিষ্যৎ সুনিশ্চিত করার। আমরা তা পেরেছি বোধহয়। এরপরে জীবনের সব লড়াই তোর একার। আমি জানি আমার মেয়ে ভীষণ স্ট্রং, একদম তার মায়ের মতো। সে পারবে। ডায়েরিটা বুকে চেপে নন্দিতা ঢুকরে কেঁদে উঠল। হাত পা জড়িয়ে শব্দ করে কাঁদছে সে। তার জীবন এত দুর্বিষহ কেন? আচ্ছা, বাবা মার মৃত্যুটা আদৌ স্বাভাবিক তো? অবহেলায় পড়ে থাকা ফোনটা শব্দ করে বাজছে। 2-3 রিং বেজে বেজে কেটে যাচ্ছে আপনা আপনি। ওপারের ব্যক্তিটা একটুও ধৈর্য না হারিয়ে লাগাতার কল করে যাচ্ছে তাকে। নন্দিতা বিরক্ত হলো। মুঠো ফোনটা আছাড় দিতে চেয়েও না পারল না। অগত্যা রিসিভ করে কানে ঠেকাতেই ওপাশ থেকে ভেসে এলো কারোর কিঞ্চিত হাসির শব্দ। নন্দিতা বেজায় রাগ দেখিয়ে বলল, আমায় বারবার কেন ফোন করেন? যদি বলি প্রয়োজনে, তবে মিথ্যা বলা হবে, কারণ প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার জন্যই খোঁজে নেই প্রয়োজন। আপনার সস্তা প্রেম কাহিনী শোনার মতো কোনো মুড নেই আমার এখন। রাখছি। কোন সময় শুনবেন বলুন? গভীর রাত নাকি বৃষ্টি ভেজা বিকেল?
বৃষ্টিতে কাক ভেজা হতে হতে শুনবেন? আপনি কি মানুষ না? আমি এত বিরক্ত হই, এত কথা শোনাই, তাও কেন যেচে পড়ে অপমান হতে আসেন আপনি? নন্দিতার বিরক্তি ভরা তেজি কণ্ঠের বিপরীতে হাসল ধূসর, বলল, উত্তরটা বড্ড কুরুচিকর, তাও সত্য। তাই সত্য দিনে 100 বার বলা যায়, আমি আপনাকে ভালোবাসি। স্বামী নামক পুরুষে আসক্ত এক বিবাহিত নারীকে আমি ভালোবেসে ফেলেছি। শুধু ভালোবাসিনি, নিজের সবটা সঁপে দিয়েছি। নন্দিতা জোরে নিঃশ্বাস ছাড়ল। কণ্ঠের গতি খানিকটা নরম করে তাকে বোঝানোর ভঙ্গিতে বলল, মৃত্যু এলেও আমি শুধু ওই একজন পুরুষকেই ভালোবেসে মরবো। ওই একজনের জন্য, একজনের হয়েই মরবো আমি। আয়ু তো আর কদিন তার। এরপর আমার ঘরে নিয়ে চলে আসবো আপনাকে, জোর করে আনবো, বুকে নয়, আপনার পায়ের কাছে থাকতে দিলেই হবে। নন্দিতা মিচে হাসতে হাসতে বলল, আমাদের কবরটা পাশাপাশি দেওয়ার ব্যবস্থা করবেন ধূসর সাহেব। আমাকে তার বুকে মাথা রেখে কবর দেবেন, এটুকু আপনার ভালোবাসার শাস্তি। ধূসর কেঁপে উঠল আচমকা। তড়িৎ গতিতে বিছানা থেকে উঠে ব্যস্ত কণ্ঠে বলল, প্রিয়, আপনি কাঁদছিলেন? সেটাই কি স্বাভাবিক নয়? স্বাভাবিক। এত রাতে একা একা না বেরোলেও পারতেন। নন্দিতা মৃদু হাসল। এমনটাই চেয়েছিল সে। চেয়েছিল ধূসর নিজেই থেকে স্বীকার করুক সত্যিটা। তাদের ওপর নজরদারি করা বন্ধ করে দেওয়ার মতো নির্বোধ নিশ্চয়ই তারা নয়। এটা নিয়ে এতদিন সন্দেহ থাকলেও আজ স্পষ্ট, ধূসর তবে সেদিন মিথ্যে বলেছিল, কিংবা হয়তো ফাইল দিতে আসা থেকে শুরু করে যা কিছু সে করেছে এবং করে চলেছে সবটুকুই সাজানো গোছানো স্ক্রিপ্টের নাটক। ধূসর শিকদারের মতো লম্পট ছেলে যে কিনা জামা কাপড়ের মতো মেয়ে বদলায়, সে ভালোবাসা নামক পবিত্র অনুভূতির শিকার হওয়া প্রায় অসম্ভব। হয়তো তাদের ওপর নজরদারি আরও দৃঢ় করতে এবং নন্দিতাকে হাতিয়ার বানিয়ে তুর্যের ক্ষতি করাই তাদের মুখ্য প্ল্যান ছিল। ধূসরের কথাটুকু যেন শুনতেই পায়নি এমন একটা ভান করে নন্দিতা প্রসঙ্গ পাল্টালো, বলল, এত সকালে কল দেওয়ার কোনো বিশেষ কারণ? জি, আপনাকে শুনতে বিশেষ কারণ খুঁজতে হয় আমাকে, না হলে তো অযথা একটাও আলাপ করবেন না আমার সাথে। নন্দিতা প্রত্যুত্তর করল না। কোমর পিঠ তার ধরে গেছে। ফোনটা কানে রেখেই এক হাতে ডায়েরিটা তার সাইড ব্যাগে ঢোকালো। কোমর ধরে উঠে বসলো বিছানায়। সাথে সাথেই ব্যথাতুর শব্দ করে উঠল। ধূসর চিন্তিত কণ্ঠে প্রশ্ন করল, আপনি ঠিক আছেন? তাতে আপনার কি? 1 মিনিট অপেক্ষা করব, যদি কিছু বলার থাকে বলুন, নয়তো আসতে পারেন। কোথায় আসবো? একটু কাছে, একদম কাছে, দূরত্ব ঘুষিয়ে কতটুকু কাছাকাছি চাইছেন আমাকে? যতটুকু কাছাকাছি থাকলে আপনার বিষের সঙ্গে দারুণ জোরে একটা কিক দেওয়া যায়। ধূসর শব্দ করে হেসে উঠল। ঘর কাঁপিয়ে শরীর ঝাঁকিয়ে হাসতে লাগলো সে। অতঃপর দুষ্টুমি ভরা কণ্ঠে বলল, ইস, ভীষণ দুষ্টু মাইন্ডের তো আপনি। সব ছেড়ে প্রাইভেট পার্টটা চুজ করলেন। ঝট করে কল কেটে দিয়ে মনে মনে ধূসরকে বেশ কয়েকটা গালি দিল নন্দিতা। সাথে সাথেই ফোনের লাইট জ্বলে উঠল। নোটিফিকেশন থেকে উঁকি দিল ছোট্ট একটি বার্তা, প্রাইভেট কার আর ড্রাইভিং রুট দুটোই অ্যাভয়েড করতে বলবেন মিস্টার হাসানকে। লোকাল বাসে ঝুলে ঝুলে জার্নি করেন না অনেক দিন, কয়েকদিন সেই অভ্যাস রিনিউ করলে মন্দ হয় না। ঝিমধরা সকালের দুর্জয়ের ঘুম ভাঙল ফোনের রিংটনের শব্দে। অচেনা নম্বর দেখে গুরুত্ব দিল না সে। অবহেলায় ফেলে রাখলো ফোনটাকে আগের জায়গায়। বাজতে বাজতে কেটে গেল কলটা। এরপর আবারও বেজে উঠল শব্দ করে। দুর্জয় এবার কাল বিলম্ব না করে রিসিভ করলো। সাথে সাথেই ওপাশ থেকে শোনা গেল কারোর ভয়ার্ত কণ্ঠে, স্যার, আপনি ভাবতেও পারবেন না কি নিষ্ঠুর চক্রান্ত কষা হচ্ছে আপনার বিরুদ্ধে। আপনার আপনার খুব কাছের লোক জড়িয়ে আছে এসবের মধ্যে। মেয়েলি কণ্ঠটা বিধ্বস্ত, যেন ভীষণভাবে হাঁপাচ্ছে সে। দুর্জয় মনে মনে ভেবে নিল সে নন্দিতার কথা বলছে। তাই লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে মলিন কণ্ঠে বলল, সে এমন একজন যে আমার আত্মার সঙ্গে মিশে আছে, গাছের সুদূর বিস্তারের শিকড়ের মতো লেপ্টে আছে আমার হৃদয়ে। তাকে নিজের থেকে আলাদা করার কোনো উপায় নেই। তবে যে নিজেকে শেষ করে ফেলতে হয়, তার চেয়ে বরং চুপচাপ দেখে যায় তার ধ্বংসলীলা, দেখে যায় তার নিষ্ঠুরতা। আপনি যাকে শত্রু ভাবছেন, হতে পারে শত্রু সে নয়, বরং চোখ বন্ধ করে ভরসা করে বসে আছেন যার উপর শত্রুতার খেলা সেই করছে। দুর্জয় চমকায়। সবকিছু কেমন যেন ধাঁধার মতো লাগছে তার কাছে। এই কেস নিয়ে এত জটিলভাবে ভাবেনি সে।
অথচ যত দিন যাচ্ছে সব কিছু কেমন যেন জটিল হয়ে পড়ছে আরও। ছোটবেলায় মেলায় টিকিট কেটে ঢোকা সেই আয়নাঘরের মতো, অনেকে আবার সেটাকে ভুল ভুলাইয়াও বলতো। সত্যি মিথ্যে সব কিছু গোলমাল পাকিয়ে যায় এর মধ্যে ঢুকলে। চারিদিকে কাঁচ আর কাঁচ, কাঁচের দেওয়াল ভেদ করে সঠিক রাস্তা খুঁজতে বেগ পোহাতে হয় বেশ। মাঝে মাঝে কত যে ধাক্কা খায় কাঁচের দেওয়ালের সাথে। চারপাশে কাউকে আর বিশ্বাস করতে পারছে না তুর্জয়। এই যে কেউ তাকে এসব বলছে, এটাও তো হতে পারে জেনে বুঝে করা চক্রান্ত। তুর্জয় ফোনটা কানে চেপে সন্দিহান কণ্ঠে প্রশ্ন করে, আপনার পরিচয়? আপনাকে বিশ্বাস করার কোনো বিশেষ কারণ? তনুজা চটজলদি তাকালো আশেপাশে। এইমাত্র আনসারকে কলে কথা বলতে শুনেছে সে কারোর সাথে, আর সেসব কথা তুর্জয়ের জানা জরুরি। আমি তনুজা। আপনাকে বেশ কিছুদিন ধরেই আমি বলতে চাইছিলাম ব্যাপারটা, কিন্তু উপযুক্ত প্রমাণ ছাড়া আমার কথা কতটুকু বিশ্বাস করবেন জানি না, তাই সাহস জুগিয়ে আর বলতে পারিনি। আপনার সবচেয়ে বড় শত্রু আর কেউ নয়, আপনারই। কলটা কেটে গেছে। তুর্জয় কল ব্যাক করলো, ফোনটা সুইচ অফ দেখাচ্ছে। এটা নিয়ে খুব বেশি চিন্তা আর করলো না সে। মনে মনে ধরে নিল ফোনে চার্জ নেই, বোধহয় সময় করে তনুজা নিজেই কল দেবে আবার। 2 দিন পার হলেও তনুজার কোনো খোঁজ নেই। তুর্জয় রোজ নিয়ম করে কল করেছে সেই নাম্বারে, কিন্তু প্রতিবারই উত্তর এসেছে একই রকম। আপনার কাঙ্ক্ষিত নম্বরের সাথে এখন যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, চাইলে আপনি ভয়েস নোট। রোবোটিক এই কথাগুলো শুনতে বিরক্ত লাগছে তুর্জয়ের। ফোনটা কেটে দিয়ে নন্দিতার নম্বর ডায়াল করলো সে। বিগত 2 দিন পর সে কোথায় আছে কে জানে। এত অভিমান কিসের? একটা বারও কি তার খবর নেওয়া যেত না তার? জীবনের প্রথমবারের মতো কোনো কেস নিয়ে লড়াই করা ছেড়ে দিয়েছে তুর্জয়। বিপক্ষের মানুষটাই যদি হয় সবচেয়ে আপনজন, তবে কার বিরুদ্ধে লড়বে সে? আপনার মা বেঁচে আছেন? সাত সকালে এমন একটা খবর পেয়ে ঘুম ছুটে গেল নন্দিতার। বিলাসবহুল হোটেল রুমের নরম গদিতে বেশ রাত করেই ঘুম নেমেছিল তার চোখে, কিন্তু সকাল সকাল ফোনের রিংটনের শব্দে সেই ঘুমে ব্যাঘাত ঘটল। বিরক্তি নিয়ে ঘুমের ঘোরেই হাতের ফোনের লাগাল পেল। চোখ বন্ধ রেখেই কোনো মতে রিসিভ করে কানে চেপে ধরতেই পুরুষালী কণ্ঠের এমন বাক্য ধরফড়িয়ে উঠল সে। ফোনটা কান থেকে নামিয়ে স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটা দেখে মানুষটাকে চিনতে খুব একটা বেগ পোহাতে হলো না তাকে। এই লোকটাকে সে চেনে, চরম নির্লজ্জ, রুচিহীন, অসহ্যকর একজন। মস্করা করছেন আমার সাথে? এমন সেন্সিটিভ বিষয় নিয়ে মস্করা করার সাহস কিভাবে হলো আপনার? এতদিন জানতাম একজন অসভ্য নোংরা মন মানসিকতার লোক আপনি, অথচ আস্থা করে পড়ে থাকা একটা কীটও যে আপনার চেয়ে ঢের ভালো সেটা আজ বুঝলাম আমি। রাগে পুরো শরীর জ্বলছে নন্দিতার। কেউ যেন পেট্রোল ঢেলে এরপর আগুন জ্বালিয়ে দিয়েছে তার শরীরে। লোকটার সাহস দেখে অবাক না হয়ে আর পারছে না সে। এতদিন শুধুমাত্র তুর্জয় আর নিজের ঠুনকো মানবিকতার খাতিরে লোকটাকে সহ্য করেছে, কিন্তু এবার সব কিছু মাত্রা ছাড়িয়েছে। ধূসর হাসলো, ভীষণ ফিকে সেই হাসির গা গুলিয়ে ঠোঁট আলগা করে বলল, ধূসর শিকদার কারোর উচ্চকণ্ঠ পর্যন্ত সহ্য করে না জানেন, অথচ আপনার প্রতিটা অপমান চুপচাপ মেনে নেয় নির্লজ্জ হাসে। নন্দিতা প্রত্যুত্তর করতে গিয়েও থেমে গেল। সকাল সকাল অযথা কথা বাড়াতেই পছন্দ করলো না, তাই ঠান্ডা কণ্ঠে বলে, দ্বিতীয়বার এমন কিছু জিয়ে মস্করা করার আগে 2 বার নয় 100 বার ভাববেন। আপনার কেন মনে হলো এই সকাল সকাল আপনার সুন্দর ঘুম নষ্ট করে আমি মস্করা করতে যাব? আচমকা নন্দিতার কিছু অনুভব করলো, গলা তার কাঁপছে। মনে পড়ে গেল তুর্জয়ের সেদিন দেওয়া আংটির ঘটনাটা। কেউ একজন এটা তার কাছে পৌঁছে দিয়েছিল। এমন নয় তো যে সত্যি মা বেঁচে আছেন? আর জরুরি কিছু সংকেত দিতেই ওই আংটিটি তার কাছে পাঠিয়েছেন। উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট শক্ত করে চেপে ধরল নন্দিতা। দিন দিন ভীষণ কাঁদুনি হয়ে যাচ্ছে সে। সামান্য কিছুতেই কেঁদে ভাসিয়ে দিচ্ছে। এমনভাবে তাকে দেখলে মা কি খুব বেশি বকা দেবে? মা, মা, আমার মা। মনে মনে কয়েকবার এই নাম আওড়ালো নন্দিতা। উত্তেজনায় শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে কাপা কাপা কণ্ঠে বলল, আপনি সত্যি বলছেন? আপনাকে মিথ্যা কথা বলেছি কখনো? নন্দিতা চোখ বন্ধ করলো। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে মনে মনে ভাবল ধূসরকে বিশ্বাস করবে কিনা। এমন কি হতে পারে না ধূসর তাকে গুমরাহ করছে? হলে সব কিছুই তো হতে পারে। কাকে বিশ্বাস করবে সে?
বদ্ধ করে দরজা ঠেলে সাবধানে ভেতরে প্রবেশ করলো ধূসর। গার্ডকে গুমরাহ করে এই ঘরে ঢুকেছে সে, যাতে কাক পক্ষীও টের না পায় তার আসার খবর। ভেতরের পরিবেশ পুরোপুরি অন্ধকার বলা যায় না। ভাঙাচোরা আস্তাকুড় মারিয়ে ভেতরের দিকে যাচ্ছে সে। বাড়ির পেছনের দিকে এই জায়গাটা পরিত্যক্ত। আস্তাকুড় হিসেবে জানতো সে এতদিন, অথচ এখানে সে এত রহস্য লুকিয়ে এই বাড়ির ছেলে হয়েও জানতো না সে। আরও কত যে এমন রহস্য লুকিয়ে আছে এই বাড়িতে খেয়ে জানে। জঞ্জাল অকেজো আসবাবের ঢের থাকা সত্ত্বেও একটা সরু করে রাস্তা স্পষ্ট, যেন মানুষের চলাচলের স্পষ্ট ছাপ এই রাস্তা দিয়ে। ধূসর সেই পথ ধরে এগিয়ে গেল। শেষ প্রান্তে একটা ঘর। ঘরের দরজা বাইরে থেকে লাগানো। দরজার নিচ দিয়ে ভেসে আসছে লালচে আলোর রেখা। ভেতরে কি আছে সে জানে না। হতে পারে এখানেই রাখা আছে নন্দিতার মাকে, কিংবা সে ছাড়া আরও কেউ থাকতে পারে। সাবধানে চারিদিকে নজর বোলালো সে। অতঃপর আলতো করে পুরনো লোহার দরজার লক খুলল। শব্দ হলো কিঞ্চিত। সাথে সাথেই একটা পুরনো ভাঙা আলমারির পেছনে লুকিয়ে পড়ল সে। উঁকি দিয়ে দেখতে চাইল ভেতর থেকে কেউ বেরিয়ে আসে কিনা। অনেকটা সময় পেরিয়ে গেল। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে বেরিয়ে এলো সে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতেই লক্ষ্য করল লোহার একটা চেয়ারে বাঁধা একজন মহিলা। জরা জীর্ণ কাপড়, উস্কো খুস্কো চুলে ঢাকা তার মুখ। শরীরের যেটুকু অংশ উন্মুক্ত সেখানে বেশ কয়েক জায়গায় কালছিটে দাগ। আওয়াজ পেয়ে সোজা হয়ে তাকিয়েছে দরজার দিকে। বয়সজনিত কারণে চামড়া কুকড়ে গেলেও নন্দিতার সাথে তার চেহারার বেশ মিল দেখে ধূসর নিশ্চিত হলো তার পরিচয়। সামনে এগিয়ে যেতে গিয়েও বেশ ভয় করছে তার। ভদ্রমহিলা এক দৃষ্টিতে তাকিয়েছেন তার দিকে। দৃষ্টি তুখর। এই দৃষ্টির সামনে যে কেউ ভয় পেতে বাধ্য। ধূসর এগিয়ে গিয়ে বসলো ভদ্রমহিলার পায়ের কাছে। আচমকা তার কি হলো জানে না। নওরিনের কোলে মাথা রাখলো সে। ভয়ার্ত কণ্ঠে বলল, আপনাকে আমি মা ডাকতে পারি? দৃষ্টি শীতল হয়ে এলো নওরিনের। চাইলেও হাত বাড়িয়ে সে হাত ছেলেটার মাথায় রাখতে পারল না। তবে তার তীব্র ইচ্ছে হলো এই কাজটা করার। ধূসর থেমে থাকলো না। পরপর আবারও বলে উঠল, কোনো কিছুর বিনিময়ে কি তাকে পাওয়া যাবে? আমি যে বড্ড ভালোবেসে ফেলেছি। হাত নাড়াতে গিয়ে ভীষণ জ্বালা যন্ত্রণা হচ্ছে নওরিনের। বেঁধে রাখা রশির দাগ বরাবর কালচিটে দাগের সাথে জ্বলনও কম নয়। ছেলেটাকে সে চেনে না, কি তার পরিচয় তাও জানে না। তবুও কেমন যেন মায়া মায়া তার কণ্ঠ। বুকে কতটুকু কষ্ট জমিয়ে রেখেছে কে জানে। আলতো কণ্ঠে নওরিন বলল, হাতটা খুলবে একটু, ব্যথা করছে ভীষণ। ধূসর মাথা তুলল। ভেজা চোখের পলক রাখল মমতাময়ী সেই মানুষটার দিকে। অতঃপর ব্যস্ত হাতে দুই হাতের বাঁধন মুক্ত করল। এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচল যেন নওরিন। কতদিন কত মাস পর যেন মুক্ত বাতাস ভুরভুর করে নাকে এসে ঠেকেছে তার। অথচ সে বন্দি। আচ্ছা, এমন হালকা হালকা অনুভূতি কেন হচ্ছে তার? কেমন নির্ভার নিঃসংকোচ। ধূসর নওরিনের মলিন দুই হাতে নিজের চকচকে মোলায়ন হাতের মাঝে নিল। এরপর দৃষ্টি নত করে অপরাধীর ভঙ্গিতে বলে উঠল, আপনাকে ফেরানোর বিনিময়ে আমি কি কাউকে নিজের করে চাইতে পারি? এমন কেউ যাকে ছাড়া আমার নিঃশ্বাস নিতে গিয়েও বুকে শিল বেঁধে। নওরিন ভুরু কুঁচকে তাকালো অল্প বয়সী এই ছেলেটার দিকে। পোশাক আশাকের ভঙ্গিমা বলে দিচ্ছে যে এই বাড়ির মালিকানার অংশ। চাকর বাকরের পোশাকে এতখানি আভিজাত্য লেপ্টে থাকে না, তাদের ত্বক এতখানি মোলায়েম হয় না। নওরিনকে চুপ করে থাকতে দেখে মাথা তুলে তাকালো ধূসর। তাড়া দেওয়ার ভঙ্গিতে বলে উঠল, বলুন না, আমি কি আপনার বিনিময়ে আমার সুখ কিনতে পারি? তুমি অসুখী। নওরিনের হাত তখন আলতো করে রাখা ধূসরের মাথায়। বড্ড ধীর গতিতে তা ঘোরাফেরা করছে মাথার চারিপাশে। ধূসর ঠোঁট কামড়ে ধরল। এমন মমতার ছায়া পেয়ে তার ভেতরে লুকিয়ে থাকা কান্নারা লুটিয়ে পড়তে চাইছে। বুকের মাঝে এত ভার সহ্য হচ্ছে না তার আর। একটু নির্ভার হতে চাইছে। ধূসর আচমকা লুটিয়ে পড়ল নওরিনের কোলে। ময়লা কাপড়, অচেনা মানুষ, অস্থির পরিবেশ, সব কিছু অগ্রাহ্য করে ঝরঝর করে কেঁদে দিল সে। কাঁদতে কাঁদতেই বলল, আমি পারবো না মমতার সওদা করতে। নিজেও ভালো থাকতে গিয়ে যদি দুনিয়া ধ্বংস করতে হয় তবে তাই করো,
কারণ এ দুনিয়া তোমার ভালো থাকার খবর রাখবে না, বরং নিজের লাভের ভাগ্যটুকু বুঝে তোমাকে সরিয়ে ফেলতে গিয়েও তারা একটু দ্বিধা করবে না। তাই নিজেকে ভালো রাখার সবটুকু দায়িত্ব তোমার নিজের। নওরিনের কণ্ঠ খানিকটা কঠোর শোনালো। ধূসর মাথা তুলল না, আগের মতো কোলে মাথা রাখা অবস্থায় কাপা কাপা কণ্ঠে বলে উঠল, আমার ভালো থাকা যদি অন্য কারোর খারাপ থাকার কারণ হয়, তবে সেই ভালো থাকার চাওয়া কি অন্যায়? একজন ভালো থাকলে অন্যজন খারাপ থাকবে, এটাই তো দুনিয়ার নিয়ম। তুমি শীর্ষ দেখনি? এক পাশ নামলে তবেই অপর পাশে উপরে উঠে। দুজন মাঝামাঝি থাকলে দুজনই বিপদ, একজনকে হাতড়ে হয় তবে অন্যজন জেতে। আর জিতেই নিজেকে হারিয়ে দেওয়ার সবচেয়ে বড় বোকামি। আর তার হেরে যাওয়া যদি নিজের হেরে যাওয়ার চেয়ে বেশি যন্ত্রণা হয়, তবে নিজে হেরে যাও। নওরিনের দীর্ঘশ্বাসটুকু সরাসরি আছড়ে পড়ল ধূসরের মাথায়। সে মাথা তুলে তাকালো, নরম কণ্ঠে বলল, আমার মায়ের গায়ের গন্ধ আমার মনে নেই, তবে আপনার শরীরের গন্ধ আমার মা লাগে। আমি আপনাকে মা ডাকলে রাগ করবেন? নওরিন মলিন হাসল, স্পষ্ট কণ্ঠে বলল, আমার ছেলের অভাব পূরণ হলো বুঝি আস। ধূসর দুর্বোধ্য হাসল। এক জীবনে সব প্রাপ্তি ঝুলিতে কেন আসবে? কিছু না পাওয়াতেও সুখ আছে, কিছু না পাওয়ার অন্য কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আরও তীব্র করে। তাই এই না পাওয়া জিনিসটা আমাদের জীবনে ইন্ধন, বেঁচে থাকার অবলম্বন। বেলা বেশ গড়িয়েছে। নওরিনের পায়ের বাঁধন খুলেছিল ধূসর। তাদের বের হতে হবে এবার, বেশি দেরি হলে কেউ চলে আসতে পারে। নওরিন এক দৃষ্টিতে তাকিয়ে রইল কোকড়া চুল উস্কো খুস্কো পোশাকের সুন্দর এই ছেলেটার দিকে। পরপর প্রশ্ন করল, তুমি কে? প্রতিদিন যারা তোমার উপর নির্মম অত্যাচার করেছে, আমি সেই পরিবারের ছোট ছেলে। কেন এসেছে এখানে? কি লাভ তোমার? ধরে নাও পরিবারের দেওয়া জখমের মলম হতে। আর লাভের গল্প না হয় পরে একদিন জেনে নিও। আপাতত আসো মা। রিং হতে হতে তুর্জয়ের কল কেটে গেল। নন্দিতা রিসিভ করলো না। আবারও কল দিল তুর্জয়। এমনভাবে প্রায় 10টা কল দিয়ে গেল সে। একইভাবে শাওয়ার নিতে নিতে রেডি হতে হতে কল করা থামায়নি সে। নন্দিতার একরোখা জেদ কখনোই বা টিকে থাকতে পারে? সে দেখতে চায়। অতপর রাগে ফুঁসতে ফুঁসতে ফাইলগুলো হাতে নিয়ে বের হয়ে পড়ল ঘর ছেড়ে। ঘড়ির কাঁটা সবেমাত্র 9টা 10। কোর্টের এখনও ঢের টাইম বাকি। সকালে খাওয়াটাও সারা হয়নি তার। সাথে সাথে তার মাথায় খেলে গেল এক অভিনব বুদ্ধি। ফাইলগুলো হাতে নিয়ে সেভাবেই বেরিয়ে গেল সে গেট ছেড়ে রাস্তায়। অতপর সাবধানে রাস্তা পার হয়ে হাঁটা ধরল ফুটপাত ধরে। সারা ঘরে অস্থিরভাবে পায়চারি করছে নন্দিতা। গাটকে তো সে বলেছিল তুর্জয়ের গাড়ির সব কয়টা চাকা থেকে হাওয়া বের করে দিতে। লোকটা কাজটা ঠিকমতো করতে পারল কিনা কে জানে। যদি না করতে পারে তাহলে তো ওই গাড়ি নিয়েই বেরিয়ে পড়বে তুর্জয়। অস্থিরতায় তার হাত পা কাঁপছে, যেন কোনো এক অঘটন ঘটতে চলেছে আজ। হোটেল রুমের দরজায় করাঘাত পড়ায় নিজেকে শান্ত করে দরজা খুলল নন্দিতা। সকালের ব্রেকফাস্ট দিতে কোনো স্টাফ এসেছে নিশ্চয়ই। কিন্তু দরজা খোলার সাথে সাথে নন্দিতার মুখ হাঁ হয়ে যায়। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে সাথে সাথে দরজা লাগিয়ে দিতে চাইলে দরজা ঠেলে জোর করে ভেতরে প্রবেশ করে তুর্জয়। শুধু ভেতরে প্রবেশ করেই বসে নেই, ফাইলগুলো সাইড টেবিলে রেখে সরাসরি বেডে শুয়ে পড়েছে। নন্দিতা ভুরু কুঁচকে তাকিয়ে রইল তুর্জয়ের দিকে। অতপর দরজা লক করে বিছানার কাছে এসে তুর্জয়কে শাসানোর ভঙ্গিতে বলে ওঠে, এখানে কেন এসেছেন আপনি? কি চাই? বউ যেখানে আমিও সেখানে, বউ চাই আমার। ফাজলামো বাদ দিয়ে সরাসরি উত্তর দিন। এক দফা এক দাবি, বউ চাই বউ চাই। আস্ত নির্লজ্জ মানুষ তো আপনি। বলা নেই কওয়া নেই জোর করে একটা মেয়ের রুমে ঢুকে পড়ছেন। আমি এখনই রিসেপশনে কল দিচ্ছি। তারা কিভাবে একজন অচেনা মানুষকে অ্যালাউ করে তাদের হোটেলে, আমিও দেখতে চাই সেটা। পাশের টেবিলে পড়ে থাকা ফোনটা হাতে উঠিয়ে নন্দিতা রিসেপশনে কল করতে যাবে, এমন সময় আচমকা তুর্জয় তাকে হ্যাঁচকার টানে ফেলে দেয় বিছানায়। অতঃপর নন্দিতার গলায় মুখ গুজে নেশাগ্রস্ত কণ্ঠে বলে, বলবে আমার হাজব্যান্ড জোর করে আমার রুমে ঢুকে এসছে, এসে আমাকে বিছানায় ফেলে আমার উপর জোরে শুয়ে আছে। শুধু তাই নয়, আমার গলায় বুকে সারা শরীরে চুমু দিচ্ছে আর আমার সাথে রোমান্স করছে। আপনি কি সব লাইভ দেখতে চান?
তাহলে চলে আসুন আমাদের রুমে। তুর্জয়কে নিজের ওপর দিয়ে ধাক্কা দিয়ে সরানোর বৃথা চেষ্টা করতে করতে নন্দিতা বলে ওঠে, লাগাম টানুন মুখে, আমি এখন আপনার ঘরে নেই। আমার ঘরে হোক বা অন্য কোথাও, বউ তো আমার, তাই তার সব কিছুই আমার। বেড কার এটা ম্যাটার করে না, আমার বেড তো আমার বউ, ওটা পুরোটাই আমার। মোচড়ামুচড়ি করতে করতে এক পর্যায়ে রাগে গর্জে উঠল নন্দিতা। দাঁত বসায় তুর্যের উন্মুক্ত গলায়। তুর্যই নন্দিতাকে ছাড়ার বদলে আরো শক্ত করে পাকড়াও করে ধরে বলল, আজ কোর্ট ক্যান্সেল। বউয়ের আমার জঙ্গলি বিল্লির রূপ রোজ রোজ কি আর দেখা মেলে নাকি? দেখা যখন মিলেছে, বিড়াল মারার দায়িত্ব থেকে পালাই কিভাবে? আপনি কেন এসেছেন এখানে? বউয়ের টানে। চলে যান আপনি, আমি একা থাকতে চাই। তুর্যই ছোট্ট করে চুমু খায় নন্দিতার কপালে। এরপর নাকের ডগায়, দুই চোখে, থুতনিতে, গলায় ঠোঁট বাদ রেখে কপাল থেকে সরল রেখা বরাবর চুমু খেয়ে মাথা তোলে। নন্দিতার দুই গালে হাতের আজলায় আগলে চোখে চোখ রেখে নরম কণ্ঠে বলে, তোমাকে ছাড়া আমার দম বন্ধ লাগে, জানো না? আর কত পরীক্ষা নেবে আমার ভালোবাসা? গাল থেকে তুর্যের হাত সরিয়ে ফেলে নন্দিতা। মুখ ফিরিয়ে অন্যদিকে তাকাতেই তার থুতনি ধরে জোরপূর্বক নিজের দিকে ফেরায় তুর্জয়। নরম কণ্ঠে বলে, তোমার উপর রাগটা আমার কোর্ট থেকে বের হওয়ার পরপরই কাজ করছিল, কিন্তু সেটা এতটা তীব্র ছিল না যেটা আমার থেকে দূরে সরিয়ে দেব তোমাকে। রাগ, ঝগড়া, মারামারি সব হোক, তবুও দূরত্ব না হোক। কিন্তু যে মুহূর্তে আমাদের মাঝে ঝামেলা চলছিল, আমি দেয়ালে একটা লেজার লাইট দেখতে পেয়েছি। আমি ছাড়া গোটা বাড়িতে একা একা কাটো তুমি সারাদিন। এমন একটা পরিস্থিতিতে কিভাবে ওখানে একা রেখে দিই তোমাকে? কি আমাদের ফলো করছে নন্দিতা? কথাটুকু শেষ হতেই নন্দিতার দিকে তাকালো তুর্জয়। দুই চোখে তার পানি ভরা, কাঁপছে ঠোঁটো। মোচড়ামুচড়ি না করে শান্ত হয়েছে তার শরীর। তুর্জয় মুখ নামিয়ে আলতো করে চুমু খেলো নন্দিতার ঠোঁটে। এরপর মুখ তুলে মোহগ্রস্ত কণ্ঠে বলল, 2 দিনে বিপাশে মেটাবো আমি এখন। একদম নড়চড় করবে না, না হলে এই তৃষ্ণার্ত প্রেমিক সবকিছু ছেড়ে ছুড়ে সারাদিন সময় নিয়ে তার তৃষ্ণা নিবারণ করবে। কথাটুকু শেষ করে আবারও ডুব দিল সে নন্দিতার ঠোঁটে। উন্মাতের মতো তার পিপাসার্ত হৃদয়ের পিপাসা করতে উন্মুখ হয়ে পড়ল। নন্দিতাও বাধা দিল না। শরমে সমান তালে খামচে ধরল তুর্যের মাথার পেছনের এলোমেলো চুল। কোর্টের কার্যক্রম শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। নন্দিতার কথা মতো পাবলিক ট্রান্সপোর্ট চড়েই কোর্টে উপস্থিত হয়েছে আজ তুর্জয়। তবে শেষবেলায় নন্দিতার বলা কথাটুকু নিয়ে এখনও ভাবছে সে। তাকে বিদায় দেওয়ার সময় নন্দিতার ঠোঁটের কোণে ছিল ক্ষীণ হাসি। হাসতে হাসতেই বলেছিল, মেলায় পুতুল নাচ হয় দেখেছেন? তুর্জয় হ্যাঁ সূচক মাথা নাড়াতেই নন্দিতা খানিকটা এগিয়ে এসে নরম কণ্ঠে বলল, আজকে দিনটা আপনি আমার নামে লিখে দিতে পারবেন? ধরে নিন আপনি আজ মেলার সেই পুতুল যার রশি থাকবে আমার হাতে। বিশ্বাস করুন, কালকে সকালটা সুন্দর করে দেব আমি। তুর্জয় অবুঝের মতো মাথা নাড়ালেও কথাটা এখন ভাবাচ্ছে তাকে। কেমন করতে চাইছে নন্দিতা, যেখানে নিজের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে নন্দিতার ওপর। বিচারক উপস্থিত হওয়ার পরপরই শুরু হয় কোর্টের জিজ্ঞাসাবাদের কর্মসূচি। অ্যাডভোকেট গাঙ্গুলি আচমকা বিচারকের উদ্দেশ্যে বলে ওঠেন। বিচারক দিব্য গাঙ্গুলিকে উদ্দেশ্য করে বলেন, আজ আমি এই কেসের এমন এক মুখ্য প্রমাণ পেশ করতে যাচ্ছি যেখানে অ্যাডভোকেট তুর্জয় আহসান এবং তার এই কেসের সঙ্গে সম্পূর্ণ যুক্ত সবটুকু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সেই সাথে এক কথার সকল যুক্তি তর্ককে মিথ্যা করে আদালতের সামনে প্রমাণ হয়ে যাবে এই কেসের একমাত্র আসামি অ্যাডভোকেট। এবং আমি আদালতের কাছে অনুরোধ করব তার লাইসেন্স ক্যান্সেল করে এমন একজন দুশ্চরিত্র লোকের থেকে আদালতকে মুক্ত করা হোক, যারা আইনের মধ্যে থেকে আইনের নামে শপথ করে সমাজ এবং মানুষের মধ্যে নোংরা প্রভাব ফেলে। অবজেকশন বিচারক সাহেব, বিচারকের সামনে বসে আমার বিপক্ষে দলে বন্ধু কিভাবে নিজের বিচার শুনিয়ে দিতে পারেন? এটা থেকে তিনি বিচারককে তুচ্ছতাচ্ছিল্য করে অপমান করছেন না? আপনি আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন অ্যাডভোকেট গাঙ্গুলি। একজন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে আপনি অযথা কথা না বাড়িয়ে প্রমাণ পেশ করুন আদালতে। আমি আন্তরিকভাবে দুঃখিত। তুর্জয় তার নিজের আসনে বসে পড়তেই দিব্য টেবিল থেকে একটা মেডিকেল রিপোর্ট খাম হাতে নিয়ে এগিয়ে দেয় বিচারকের দিকে। তুর্জয়ের সাথে চোখাচোখি হতেই ক্রূর হাসে সে।
অতঃপর বিচারকের দিকে মুখ করে সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলে ওঠে, আমার বিপক্ষীয় দলের বন্ধু নারী এবং মাদকাসক্ত একজন ব্যক্তি। শুধু তাই নয়, গোপনে তিনি ড্রাগসের ব্যবসার সাথেও জড়িত। শিকদারদের সাথে তার সম্পর্ক বেশ পুরনো। সেই সুবাদে তাদের ব্যবসার আড়ালে তিনি নিজের ড্রাগসের ব্যবসা চালিয়ে যাওয়ায় চেষ্টা করতে তৎপর হলে শিকদারদের সাথে মনোমালিন্য হয় তার। আমার ক্লায়েন্ট যখন তার প্রস্তাবে রাজি হয় না, তখন তিনি তাকে হাইনি ঝামেলায় ফাঁসানোর হুমকি দেন। এছাড়া তার নিজের মুখের স্বীকারোক্তি আমি কোর্টের সামনে পেশ করতে চাই, যেখানে তিনি স্পষ্টভাবে আমার ক্লায়েন্টকে হুমকি দেন, বলেন আজ পর্যন্ত কোনো কেস হেরে যাওয়ার রেকর্ড তার নেই, আর তিনি আমার ক্লায়েন্টকে একদম বরবাদ করে দেবেন। এছাড়াও তার নারী আসক্ত এবং মাদক আসক্ত হওয়ার প্রমাণও আমি আদালতের সামনে পেশ করেছি। ওখানে কয়েকটা ছবি আছে যেখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে অ্যাডভোকেট তুজ্জয় আহসান নেশায় বদ্ধ হয়ে বিভিন্ন নারীর সাথে বেশ ঘনিষ্ঠ। তার কুকর্মের আরও একটা প্রমাণ হলো তিনি এসডিস আসক্ত। তার রিপোর্টও আমি পেশ করেছি আদালতের সামনে। এসডিস রোগ তেমন সাধারণ রোগ নয়, এটা আমরা সবাই জানি বিচারক সাহেব। তাই আমার আদালতের কাছে অনুরোধ, আমার ক্লায়েন্ট বিনা অপরাধে এতখানি হেনস্থা করার শাস্তি হিসাবে তার বিরুদ্ধে অযথা স্টপ নেওয়ার হোক। এমন লোক আমাদের আইন ব্যবস্থার জন্য বিপজ্জনক। ঘটনার আকস্মিকতায় পুরোপুরি তাজ্জব বনে যায় তুর্জয়। তার পায়ের তলায় পড়ে থাকা বাঁচা খোঁচা মাটিটুকুও যেন সরে যায় মুহূর্তের মাঝে। তবুও নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে দুর্বল কণ্ঠে বলে ওঠে, এসব মিথ্যা, সবটা সাজানো নাটক। আমাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। আপনার কাছে কোনো প্রমাণ আছে? তুর্জয় যেন হক চকিয়ে যায়। এই আক্রমণের জন্য তো প্রস্তুত ছিল না সে। তবুও কণ্ঠ খানিকটা পরিষ্কার করে সে বলে, বিগত দিনের অভিযোগের বেশ কিছু প্রমাণ আমার কাছে আছে বিচারক সাহেব। আমার ব্যাংক স্টেটমেন্টের অর্ধেক অংশ দেখানো হয়েছিল আদালতে, বেশ কৌশল করে। এটা হলো আর পুরোটা, যেখানে পরিকল্পিতভাবে সেই টাকার অঙ্কটা আমার ব্যাংকে পাঠানোতে হয়, আবার একইভাবে সেটা ফেরতে চলে যায়। আমাকে যদি এই টাকাটা দেওয়া হতো, তবে ফেরত কেন গেল? আমার বিপক্ষে বন্ধু কি সেই কথার উত্তর দিতে পারবেন? বিচারক সাহেব, আমি যদি মেনেও নেই সবটুকু ভুয়া আর মিথ্যা, তবু অ্যাডভোকেট তুজ্জয় আহসানের শরীরের বাসা বেঁধে থাকা এইডস রোগ নিয়ে আর মেয়েলি কলেরারি নিয়ে তিনি কি বলবেন এর কোনো উত্তর আছে তার কাছে? নাকি এখন উনি বললেন এই ভাইরাস উড়ে এসে তার শরীরে ঢুকে পড়েছে, তিনি একদম ইনোসেন্ট? কোর্টের শান্ত পরিবেশ আচমকা অশান্ত হয়ে পড়ল। চারিদিক থেকে শোনা গেল সকলের হাসির কলতান। বিচারক সবাইকে চুপ করার নির্দেশ দিলেন। সকলের সামনে নিজের সম্মান নিয়ে টানাটানি আর নিতে পারল না তুর্জয়। তাকে এভাবে ব্যক্তিগত আক্রমণ করা হবে দুঃস্বপ্নেও ভাবেনি সে। টেবিলের ওপর রাখা পানির গ্লাসটা হাতে উঠে এক ঢোকে শেষ করলেন তিনি। অতঃপর ধপাস করে বসে পড়লেন চেয়ারে। ঠিক এই সময়ে তুর্জয়ের দুর্বলতার সুযোগ নিয়ে অ্যাডভোকেট গাঙ্গুলি বলে ওঠেন, অ্যাডভোকেট আহসানের নীরবতা বলে দিচ্ছে অভিযোগ কোনো অংশে মিথ্যা নয়। তিনি রীতিমতো এসব পাপ কাজের সাথে জড়িত। এতদিন পর্যন্ত আদালত তার প্রমাণ পায়নি, আর আজ যখন সেসব আমাদের চোখের সামনে, আমি আপনার কাছে আর্জি করব এবং উপযুক্ত শাস্তির জন্য। আপনি একজন বহির্গত হয়ে কোর্টের বিচার ব্যবস্থা হস্তক্ষেপ করতে পারেন না। বিচারকের কথা শুনে সামনে এগিয়ে এলো নন্দিতা। ধবধবে সাদা শাড়ির ওপর ব্ল্যাক কোটটা গৌরবে তার উপস্থিতি জানান দিচ্ছে। বিচারকের সামনে মাথা নত করে তাকে সম্মান জানিয়ে অন্তত আত্ম অহমিকার সাথে কয়েক জোড়া কাগজ পেশ করে সে বিচারকের সামনে। অতঃপর আত্মবিশ্বাসের সাথে বলে ওঠে, আমি এই কেসের অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট তুর্জয় আহসানের ফেভারে। তার অসুস্থতায় আমি তার হয়ে এই কেসটা কন্টিনিউ করতে চাই। এক্ষেত্রে আমার সিনিয়র স্যার অ্যাডভোকেট তুর্জয় আহসান আমায় অনুমতি দিয়েছেন। এখন যদি আপনি অনুমতি দেন, আমি আমার কার্যক্রম শুরু করতে পারি। বিচারক তার হাতে থাকা কাগজে নজর বোলালো।
নন্দিতার আইন পাশ করা এবং লাইসেন্স সার্টিফিকেট আছে সেখানে। এ গ্রেড পাস করা বেশ ভালো মনের একজন ছাত্রী হলেও কোর্টে প্র্যাকটিস তার নেই। তাই খানিকটা সন্দিহান কণ্ঠে তিনি নন্দিতাকে বললেন, আপনি এই কেসটা হ্যান্ডেল করতে পারবেন? শিওর? যথেষ্ট জটিল এই কেসটি। নন্দিতা ক্ষীণ হেসে বলল, সত্যকে প্রমাণ করতে এত কারচুপি করতে হয় না বিচারক সাহেব। সত্য তার রাস্তা নিজেই খুঁজে নেয়। এছাড়া যেটুকু আইনি জ্ঞান আমার আছে সেইটুকু দিয়ে আমি আমার সবটুকু চেষ্টা চালাবো অপরাধী শাস্তি না পেলেও কোনো নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায়। দিব্য গাঙ্গুলির স্যার, আমি আপনার বেশ বড় ফ্যান। আমি কি একটা সেলফি নিতে পারি আপনার সাথে? অ্যাডভোকেট গাঙ্গুলি অনুমতির অপেক্ষা না করেই নন্দিতা ঝটপট নিজের ফোন বের করে দিল গাঙ্গুলির দিকে। খানিকটা ঝুঁকে একটা সেলফি তুলে নিল। সাথে সাথেই অভিযোগের সুরে অ্যাডভোকেট গাঙ্গুলি বলে উঠলেন, কোর্টের বিচার ব্যবস্থার মাঝে একটা কি ধরনের অসভ্যতামি? আপনি এভাবে কেস লড়বেন? নন্দিতা মুচকি হেসে তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সরাসরি তাকায় বিচারকের দিকে। মুখে ক্ষীণ হাসি নিয়ে মাথা উঁচু করে তাকিয়ে বলে ওঠে, ইয়োর অনার, অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলির সাথে আমার সম্পর্ক আছে। যেন তেন নয়, বেশ গভীর একটা সম্পর্ক। এই যে ছবিটা তার প্রমাণ। বিচারক ভ্রু কুঁচকে খানিকটা রাগান্বিত স্বরে নন্দিতাকে বলে ওঠে, একদমই নয় ইয়োর অনার। মস্করা তো বরং আমার বিপক্ষ দলের অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলি করছেন। কয়েকটা মব করা ছবি দিয়েই তিনি আদালতের সামনে অ্যাডভোকেট তুর্জয় আহসানের চরিত্র নিয়ে কুৎসা রটানোর চেষ্টা করছেন। ঠিক যেমনভাবে আমি জোর করে তার সাথে ছবিটা তুললাম। এখানে থাকা প্রত্যেকটা ছবি তেমন অ্যাডভোকেট তুর্জয় আহসানের অজান্তেই তোলা, আর কয়েকটা ছবি মব করা। আপনার হাজবেন্ডকে বাঁচানোর জন্য আপনি আদালতে দাঁড়িয়ে মিথ্যা বলছেন অ্যাডভোকেট নন্দিতা আহসান। অ্যাডভোকেট গাঙ্গুলির কথা শুনে হালকা হেসে তার দিকে তাকিয়ে নন্দিতা বলে ওঠে, একজন স্ত্রীর ক্ষমতা দেখাতে এলে আপনি এতক্ষণ ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারতেন না অ্যাডভোকেট গাঙ্গুলি। আমি আজ এই আদালতে একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট। এছাড়া এই কোর্টের মধ্যে আমার দ্বিতীয় কোনো পরিচয় নেই। অ্যাডভোকেট তুর্জয় আহসানের এইডস রোগের বিষয়ে কি বলবেন আপনি তাহলে? অ্যাডভোকেট গাঙ্গুলি, আপনার বোধহয় জানা নেই, এডস শুধুমাত্র একাধিক নারী সঙ্গমের কারণে হয় না। কোনো এইডস পেশেন্টের ব্লাড অন্য কোনো সুস্থ মানুষের শরীরে প্রবেশ করলে এই মরণব্যাধি রোগ তার শরীরেও ছড়িয়ে পড়ে। এছাড়া এটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা একটা রিপোর্ট ইওর অনার। আমি আপনাকে অনুরোধ করব মেডিকেল টিমের উপস্থিতিতে ব্লাড স্যাম্পল নিয়ে নতুন করে টেস্ট করা হোক। বিচারক কিছুক্ষণ সময় নিয়ে ভাবলেন, অতঃপর পুলিশকে নির্দেশ দিলেন যত তাড়াতাড়ি সম্ভব নতুন করে টেস্টের ব্যবস্থা করতে। রিপোর্ট এলে এরপর আবার শুরু হবে এই কারবাহি। নন্দিতা যেন হাঁপ ছেড়ে বাঁচল। খানিকটা সময় পেয়ে গেল সে এই কেস স্টাডি করার জন্য। তুর্জয় এক দৃষ্টিতে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল তার সামনে দাঁড়িয়ে থাকা এই নতুন রূপের নন্দিতার দিকে। এই নন্দিতাকে সে চেনে না, একেবারে ভিন্ন রূপী, ভিন্ন ধর্মী। নন্দিতা এগিয়ে গেল তুর্যের কাছে, কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, আপনারই বউ, এভাবে নজর দেওয়ার কিছুই নেই। তুর্যের কেবিনে বসে নন্দিতা মনোযোগ দিয়ে কেসের ফাইলগুলো স্টাডি করছে। তুর্যই তার পাশে বসে আর্টিকেলগুলো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে তাকে। কথা বলার মাঝে আচমকা বাম হাতে নন্দিতার কোমর আঁকড়ে ধরে তাকে নিজের দিকে ঠেসে ধরে তুর্জয়। নন্দিতা হকচকিয়ে ওঠে তুর্জয় থেকে নিজেকে ছাড়াতে চাইলে তাকে আরও শক্ত করে দুই হাতে আঁকড়ে ধরে তুর্জয়। অতঃপর নন্দিতার নাকে নাক ঠেকিয়ে বলে ওঠে, এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেছিলাম আমি। চোখের সামনে নিজের সবকিছু ধূলিসাৎ হতে দেখেছিলাম। নন্দিতা তুর্জয়ের গালে হাত রেখে নরম কণ্ঠে বলে, আমি থাকতে আপনি কখনো হেরে যেতে পারেন না, আমি আছি তো। তুমি কি এসব সত্যি ভাবছো? নন্দিতা মুচকি হেসে বলে, সেটা না হয় সময় হলেই দেখা যাবে। এখন চলুন, লেট হয়ে যাব আমরা। শুরু হলো কোর্টের কারবাহি। বিচারকের সামনে রাখা রিপোর্টের খাম থেকে রিপোর্টার বের করে পড়লেন তিনি। অতঃপর অ্যাডভোকেট দিব্য গাঙ্গুলিকে উদ্দেশ্য করে বললেন, আপনি কি মস্করা করছেন কোর্টের সাথে? ভুয়া রিপোর্ট পেশ করে কোর্টের সময় নষ্ট করবেন না আপনি। আগামী প্রশ্নের উত্তর এগিয়ে নিয়ে যাওয়া হোক। অ্যাডভোকেট গাঙ্গুলি আহসান, আপনি শুরু করতে পারেন। ইয়োর অনার, আমি কাঠগড়ায় ডেকে নিতে চাই এমন একজনকে যিনি এই ঘটনার অনেক কিছু সাক্ষী। অ্যাডভোকেট তনুজা, আপনাকে কাঠগড়ায় আসতে অনুরোধ করা হচ্ছে। আনসার চমকে তাকায় পেছনে।
কোর্টরুমের মধ্যে বিধ্বস্ত অবস্থায় প্রবেশ করে অ্যাডভোকেট তনুজা। বিচারকের অনুমতি পেয়ে কাঠগড়ায় দাঁড়াতেই নন্দিতা বিচারককে উদ্দেশ্য করে বলে ওঠে, এই কেসটার শুরু থেকে শুরু করা যাক ইওর অনার। আর যার শুরুটা হয় অ্যাডভোকেট তুর্য আহসানের অ্যাসিস্ট্যান্ট আনসারকে দিয়ে, যার আসল পরিচয় আলোক আনসার, শিকদার বংশের মেয়ে শাহিনার একমাত্র সন্তান। আনসার সাহেব বেশ কৌশলে এতদিন ধরে অ্যাডভোকেট তুর্জয় হাসানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে যুক্ত হয়ে তারই পেছনে শলা কৌশল করে গেছেন। শুধু তাই নয়, অ্যাডভোকেট তনুজা তার ব্যাপারে জেনে যাওয়ায় তাকে কিডন্যাপ করে রাস্তা থেকে সরিয়ে ফেলার চেষ্টাও করা হয়। অবজেকশন, এখানে কোর্টকে গুমরাহ করা হচ্ছে। আমরা আসল কেস থেকেই সরে যাচ্ছি। অ্যাডভোকেট গাঙ্গুলি, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন কেসটা শিকদারদের নিয়ে আর অ্যাডভোকেট আহসানকে নিয়ে নয়। আপনি বরং কোর্টের সময় অযথা নষ্ট করছেন। আমাকে আমার কথা রাখার সুযোগ দিন। সাথে সাথেই বিচারক অ্যাডভোকেট গাঙ্গুলির উদ্দেশ্যে বলে ওঠেন, সরি স্যার। নন্দিতা আবারও তার স্বভাব সুলভ নাক উঁচু ভঙ্গিতে বলে শুরু করে, ইওর অনার, এখন আসি অ্যাডভোকেট গাঙ্গুলির এইডসের গল্পে। অ্যাডভোকেট আহসানের সঙ্গে আমার সবেমাত্র বিয়ে হয়েছে। হঠাৎ করে কিছু লোক আমায় ফোন করে জানায় অ্যাডভোকেট আহসানের জীবন যদি বাঁচাতে চাই তবে আমাকে তাদের কথা মতো চলতে হবে। শুধু তাই নয়, তারা অ্যাডভোকেট আহসানের পরিবারকেও টার্গেট করে। সময় ক্ষেপে জানতে পারি তারা আর কেউ নয়, এই শিকদাররাই। প্রথমে আমাকে জানানো হয় কোনো একটা ভাইরাস ইনজেক্ট করতে হবে অ্যাডভোকেট আহসানের শরীরে। এই কেস তারা জিতে গেলে তার অ্যান্টিডোজ দিয়ে দেবে তারা আমায়। কিন্তু এটা যে এইডস নামক মরণ ব্যাধির সংক্রামক ব্লাড স্যাম্পল ছিল, আমার এটা জানা ছিল না। যখন জানতে পারি পুরোপুরি তাদের ট্র্যাপে ফেসে গেছি আমরা, তখন আমাদের গোটা ঘর তাদের নজরবন্দিতে ছিল, এমনকি বেডরুম পর্যন্ত। তাই কাউকেই কিছু জানাতে না পেরে অ্যাডভোকেট আহসানকে বাঁচাতে গিয়ে এই ভাইরাসটা আমি নিজের শরীরে ইনজেক্ট করে ফেলি। শিকদাররা ধারণা করে তারা তাদের পরিকল্পনা সফলভাবে করতে পেরেছে এবং তাদের প্ল্যান ছিল আজকের দিনে অ্যাডভোকেট আহসানকে সকলের সামনে কোর্টে অপদস্থ করে তার চরিত্রে দাগ লাগানো। অবজেকশন মাই লর্ড। কোর্ট গল্প নয়, প্রমাণ চায়। আপনার কাছে কোনো প্রমাণ আছে এই পক্ষে? নন্দিতা মুচকি হেসে ফাইল থেকে কয়েকটা ফটোকপি বের করে, এরপর বিচারকের উদ্দেশ্য করে বলে, এগুলো হলো সেসব মেসেজের ফটোকপি যেগুলো আমাকে তাদের তরফ থেকে পাঠানো হতো। এই নাম্বারটা ট্রেস করলে বাকি তথ্য পেয়ে যাবেন। তৈমুর শিকদার ছদ্মবেশে উপস্থিত ছিল কোর্টে। পকেট থেকে মুঠো ফোনটা বের করে সিম কার্ড ভেঙে ফেলতে যাবে, এমন সময় নন্দিতা আবারও বলে ওঠে, তবে তার কোনো প্রয়োজন পড়বে না ইওর অনার। এই কিসের আইপি অ্যাড্রেস সহ সকল প্রকার তথ্য আমি আগেই বের করে রেখেছি। আমি সেটা কোর্টে পেশ করে দিচ্ছি। জাওয়াত শিকদার আজ নিজে উপস্থিত হয়েছেন কোর্টে। তিনি মূলত তুর্জয়ের হেরে যাওয়ার স্বচক্ষে দেখতে আজ এখানে এসেছিলেন, কিন্তু খেলা যে এভাবে 360 ডিগ্রি ঘুরে যাবে কে জানতো। নন্দিতা লাগাতার একের পর এক কাউন্টার অ্যাটাকের কথাও মনোযোগ নেই তুর্যের। প্রথম থেকে বেশ মজা নিয়ে নন্দিতার কাউন্টার অ্যাটাকের খেলা দেখছিল সে, কিন্তু যেই মুহূর্তে নন্দিতা স্বীকার করলো সেই ব্লাড স্যাম্পল সে নিজের শরীরে পুশ করেছে, এরপর থেকে চারিদিকে কোনো কোলাহল, কোনো কৌতূহল তাকে ছুঁতে পারল না। বুকের মাঝে অসম্ভব রকমের যন্ত্রণা টের পেল, হাত পা অসম্ভব রকম কাঁপতে কাঁপতে আচমকা নন্দিতার নাম ধরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ল সে। জ্ঞান ফিরেছে তুর্যের, তবে হার্টবিট ভীষণ রকমের ফাস্ট। ছলছল চোখে নন্দিতার দিকে তাকিয়ে আছে সে। মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে না একটি শব্দও। নন্দিতা আচমকা সকলের সামনে জড়িয়ে ধরল তুর্জয়কে, তার পিঠে হাত বুলিয়ে দিয়ে শান্ত করার ভঙ্গিতে বলল, আমি ঠিক আছি তো? এখনো অনেক কিছু জানার বাকি আছে আপনার। শান্ত হন প্লিজ, নিজেকে শান্ত করুন। হায়াত যতদিন আছে ততদিন শুধু আপনারই আছি। শান্ত হন। খানিকটা বিরতি নিয়ে আবারও শুরু হয় নন্দিতার বক্তব্য। ইওর অনার, মিস্টার জাওয়াত শিকদারের 2 হাত অসংখ্য নিষ্পাপ মানুষের তাজা রক্তে রাঙা। মশা মাছির মতো মানুষ মারেন তিনি, যার মধ্যে একজন আমার বাবা ইন্সপেক্টর নিহান, এক্স পুলিশ অফিসার, সাব ডিভিশনাল সিক্রেট লিড অফিসার। ইওর অনার, আমার বাবা সেই মানুষ যিনি প্রথমবার শিকদারদের পাপি লেজে পা দেয়। তাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড়ও করেছিলেন তিনি, কিন্তু সেই কেস কোর্টে ওঠার আগের দিন রাতেই গোটা পুলিশ স্টেশন আগুনে ঝলসে যায়। ইওর অনার, ইয়েস ইওর অনার, আমি সেই 2019 সালের বর্ধমান পুলিশ স্টেশনে ঘটা অস্বাভাবিক অগ্নিকাণ্ডের কথা বলছি।
ইন্সপেক্টর নিহান তখন সিনিয়র অফিসারের নির্দেশ অনুযায়ী তাদের নিজেদের পরিবারকে বাঁচাতে গা ঢাকাতেন এবং পরবর্তীতে সিক্রেট এজেন্সিতে যোগ দেন। এরপরেও গোপনে তিনি শিকদারদের স্মাগলিং, ঔষধের কারচুপি, এমনকি অঙ্গ পাচারের মতো কাজগুলোকেও ট্রিগার করেন। কোনোভাবে এই খবরটা যখন জাভাদ শিকদারের কানে যায়, সব প্রমাণ লোপাট করার উদ্দেশ্যে মাস 10 আগে মরিয়া হয়ে চলন্ত গাড়িকে উড়িয়ে ব্রিজ থেকে ফেলে দেন। সেই গাড়িতে ছিলেন আমার বাবা মা। সেখানে স্পট ডেথ হয় অফিসার নিহানের। কোনো মতে প্রাণে বেঁচে যান আমার মা। অফিসার নিহানের স্ত্রী নওরিন এতদিন যাবৎ তাকে বন্দি করে রাখেন এই শিকদাররা। আমি আদালতের সামনে একটা পেনড্রাইভ পেশ করতে চাই, যেখানে অফিসার নিহানের সংগ্রহ করা যাওয়া সকল প্রমাণ আছে। আমি আদালতের কাছে বিচার চাই। বিচার চাই আমার বাবার খুনের, বিচার চাই আমার মায়ের নিপীড়নের, বিচার চাই আমার স্বামীর মানহানির, বিচার চাই আমার মৃত্যুর কারণ হিসেবে শরীরে বয়ে চলা মরণ ব্যাধির। দেশের 10-এর বিচারের সাথে সাথে আমার নিজেরও বিচার চাই আমি, ইওর অনার। তুমি এইডস ইফেক্টেড না? উৎসুক জনতা দরজার দিকে তাকাতেই চমকে ওঠে, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে সেদিকে। নন্দিতা ভ্রু কুঁচকে আগন্তুকের কথায় সারমর্ম বোঝার বৃথা চেষ্টা চালিয়ে তুর্যের দিকে তাকালো। অসুস্থতার চরম পর্যায়ে পৌঁছে নন্দিতা যখন সামান্য কিছু মুখেও তুলতে পারছিল না, তুর্যের অগোচরে ডাক্তারের কাছে যায়। নিজের বিপন্ন শারীরিক অবস্থার কথা খোলামেলা আলোচনার পর করুণ কণ্ঠে ডাক্তারকে বলে, বেঁচে থাকার কোনো উপায় কি বেঁচে নেই আমার? মর্মাহত চোখে নন্দিতার দিকে তাকিয়ে ডাক্তার অনন্যা ভরসার হাত বাড়িয়ে দিয়ে নরম কণ্ঠে বলেন, আপনার শারীরিক অবস্থা মতিগতি আমার কিছু ঠিক লাগছে না। এমনও হতে পারে আপনার বডি সে ব্লাড অ্যাকসেপ্ট করতে পারছে না বলে এমন রিয়াকশন। স্যাম্পেলের ব্লাড গ্রুপ আপনার গ্রুপের সাথে ম্যাচ না করলে সেটা রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা 60%। এক্ষেত্রে আমরা খানিকটা আশা রাখতে পারি। সবার আগে আমাদের কিছু টেস্ট করতে হবে আপনার শারীরিক অবস্থা বোঝার জন্য। এত ঝামেলার মাঝে সেসব কথা প্রায় ভুলতে বসেছিল নন্দিতা। আজ কোর্ট রুমের সামনে দাঁড়িয়ে থাকা ডাক্তার অনন্যাকে দেখে মনে পড়ে তার রিপোর্টের কথা। 3 দিন আগেই রিপোর্ট আনার ডেট ছিল। সে যায়নি বলেই কি ডাক্তার অনন্যা আজ এখানে? আপনার যা কিছু বলার আছে বক্সে এসে বলুন। বিচারকের কথা শুনে মাথা নাড়িয়ে অনন্যা এগিয়ে যায় ইউটেন্স বক্সের দিকে। সেখানে দাঁড়িয়ে নন্দিতার দিকে তাকাতেই এগিয়ে আসে সে। কৌতূহল ভরা কণ্ঠে প্রশ্ন করে, ডক্টর অনন্যা, আপনি এখানে? আপনার ব্যাপারে সবটা শোনার পর আমার রাতের ঘুম উড়ে গিয়েছিল। একটা মানুষ কিভাবে আর একজনকে এতটা ভালোবাসতে পারে সেই হিসাব মিলিয়ে উঠতে পারছিলাম না। একজন ডাক্তার হিসেবে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেয়েছিলাম আপনি সুস্থ স্বাভাবিক একটা জীবন ফিরে পান। আপনার কেসটা আমার কাছে প্রফেশনের চেয়েও পার্সোনাল হয়ে যায় বেশি। আমার সিনিয়র ডাক্তারের সাথে আলোচনা এক পর্যায়ে আপনার রিপোর্টগুলো আমার হাতে আসে, আর রেজাল্ট দেখে তো আমি হতবাক। এই গুড নিউজটা দেওয়ার জন্য বিগত 3 দিন থেকে অপেক্ষা করতে করতে আর না পেরে অবশেষে আপনার ঠিকানা অনুযায়ী সেখানেই চলে যাই। ওয়াটসম্যানের থেকে জানতে পারি আপনাকে এখানে পাবো, তাই কোনো কিছু চিন্তা না করেই ছুটে আসি এখানে। দীর্ঘ একটা বক্তৃতার শেষে খানিকটা দম নিল অনন্যা। নন্দিতা ভ্রু কুঁচকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে তাকে প্রশ্ন করল, গুড নিউজ? আর ইউ প্রেগনেন্ট মিসেস আহসান? ডক্টর অনন্যা হাসি হাসি মুখে বলা এই বাক্যটুকু শুনে রীতিমতো বড়সড় ঝটকা খেল নন্দিতা। চমকে উঠে 2 পা পিছিয়ে যেতেই আচমকা তাকে পেছন থেকে আগলে ধরে তুর্জয়। ঘোর কাটছে না তার। তুর্জয়ের দিকে ঘাড় ঘুরিয়ে এক পলক তাকিয়ে কাঁপা কাঁপা হাত নিজের পেটে রাখে নন্দিতা। ভেজা কণ্ঠে বলে ওঠে, কিন্তু এটা কিভাবে সম্ভব? অল ইজ পসিবল মিসেস আহসান। মেডিকেল টার্মিনোলজিতে এটাকে অবিশ্বাস্য মনে হলো। ইটস হ্যাপেন্ড। আপনার ভালোবাসা এই মিরাক্কেল ঘটিয়েছে। অতঃপর তুর্যের দিকে তাকিয়ে বলল, এতদিন ভাগ্যবতীর গল্প শুনেছি, আজ প্রথম কোনো ভাগ্যবতীকে দেখলাম। জমে দুয়ার থেকে ছিনিয়ে আনা হয়েছে তাকে শুধুমাত্র আপনার জন্য। পিন পতন নীরবতায় আচ্ছন্ন থাকা কোর্টরুমে শোনা গেল বিচারকের কণ্ঠস্বর। আদেশি সুরে তিনি বলে উঠলেন, কোর্ট অ্যাডভোকেট আলোক আহসানকে পুলিশের তদারকিতে রাখার নির্দেশ দিচ্ছে।
সেই সাথে শিকদারের বিরুদ্ধে আইনি তদকারি ও কোর্টের জমা পড়া প্রমাণের উপর নজরদারি জমির করার নির্দেশ দিচ্ছে। আজকে এই পর্যন্ত, আগামী শুনানি 2 দিন পর। দ্য কোর্ট ইজ। সচল দুনিয়ায় সবকিছু নিয়ম মাফিক চলছে। একে একে খালি হয়েছে কোর্টরুম। সকলে পা বাড়িয়েছে যার যার গন্তব্যে। শুধু দুটো মানুষ থমকে গেছে তারা। জগৎ থেকে বিচ্ছিন্ন দুটো দেহ যেন জমে গেছে বরফের মতো। জগতের কোনো কিছু টানছে না তাদের, টানছে না কোনো মায়া। কোনো এক মাহেন্দ্র ক্ষণে তারা থেমে গেছে। দুর্জয় আলতো হাতে নন্দিতাকে নিজের দিকে ঘোরায়। চোখের কোণে তার থই থই করা জল। নন্দিতার মুখোমুখি হতেই গাল বেয়ে যা গড়িয়ে পড়ল নিমিষেই। নন্দিতার নিজের চোখেও জল। এই খবরটাই এভাবে এই পরিস্থিতিতে জানতে হবে, কে জানতো? দুর্জয় আচমকা নন্দিতাকে কোলে তুলে নেয়, কান্না ভেজা কণ্ঠে বলে,